সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কান পাকার সমস্যা ও তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরী। চলুন কথা বলে স্যারের কাছ থেকে জেনে নেই কান পাকা বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। এই যে স্যার কান পাকা রোগ, অনেকেই এই সমস্যাটিতে ভোগেন অজ্ঞতার কারণে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আকস্মিক ঘটনার কারণে। তো এই কান পাকা রোগটির আসলে প্রধান কারণগুলো কি সেটি যদি স্যার একটু বলতেন। কান পাকা রোগ আমাদের দেশে অতি সাধারণ এবং এটির ইনসিডেন্স এত বেশি যে অনেক লোক, প্রচুর লোক কান পাকা রোগে ভুগতেছে। কান পাকা বলতে বোঝায় কান দিয়ে পাস বা পানি আসে, কান দিয়ে পানি বা পুজ বের হয়। কিন্তু এটার প্রধান কারণ হলো শ্বাসনালীর, ঊর্ধ্ব শ্বাসনালীর যদি প্রদাহ হয় এবং বাচ্চাদের যদি টনসিল এবং নাকের পিছে আরেকটা টনসিল আছে যেটাকে আমরা অ্যাডেনয়েড বলি। ওই ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য টনসিল, সাইনোসাইটিস, অ্যাডেনয়েড এবং নাক কান গলার সাথে একটা টিউব থাকে, স্টেশন টিউব। ওই টিউব দিয়ে প্রদাহ বা ইনফেকশন মধ্যকর্ণে চলে যায়। ইনফেকশন ওখানে যেয়ে ব্যথা করে এবং মধ্যকর্ণে প্রথমে ইনফিউশন হয়, পানি জমে, তারপরে পাস জমে যায়, ইনফেকশন হয়। এবং এই পাস যদি কানের পর্দা ছিদ্র করে বাইরে চলে আসে তখন আমরা এটাকে দীর্ঘমেয়াদী। প্রথম হলো অ্যাকিউট, একদম জ্বর আসে। তার মানে এই কান পাকা রোগটির দুটো প্রকার রয়েছে। প্রাথমিকভাবে দুই ধরনের, একটা হলো অ্যাকিউট, আচ্ছা, একদম প্রাথমিক পর্যায়ে হঠাৎ করে হলো, আর একটা হলো ক্রনিক, দীর্ঘদিন ধরে বা ক্রনিক কান পাকা রোগ। আমরা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলি, মধ্যকর্ণের প্রদাহকে অটাইটিস মিডিয়া বলা হয়। একটা হলো অ্যাকিউট, হঠাৎ করে হয়, তীব্র ব্যথা হয় এবং সাধারণত বাচ্চাদের বেশি হয়। আচ্ছা, বাচ্চারা এত ব্যথা হয় সারা রাত ঘুমোতে পারে না এবং জ্বর হয়, ব্যথা হয় এবং বাচ্চা তো বলতে পারে না যে কানে হাত দিয়ে থাকে। তা আমরা যখন দেখি কানের পর একদম লাল ইনফ্লেমড হয়ে যায়, টনসিলও দেখা যায় যে ইনফ্লেমড বা লাল হয়ে যায়, কনজেস্টেড হয়ে যায়, তখন নাকেও সর্দি বা রাইনাইটিস যেটা আমরা বলি এটা হতে পারে। এটার চিকিৎসা হলো মানে অ্যাকিউট এবং ক্রনিক। স্যার, যেটি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি দুই ধরনের কান পাকা রোগের কথা বলছিলেন। হ্যাঁ, প্রাথমিকভাবে এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? পার্থক্য হলো অ্যাকিউটটা হলো বললাম জ্বর, তীব্র ব্যথা এবং মানে হঠাৎ করে ব্যথাটা শুরু হতে পারে না। আচ্ছা, আগে এই কমন কোল্ড বা ঊর্ধ্ব আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ঊর্ধ্ব শ্বাসনালীর প্রদাহ বা টনসিল বা অ্যাডেনয়েড যাদের থাকে এদের হতে পারে। এবং এটার আর অ্যাডেনয়েডটা যাদের ক্ষেত্রে এনলার্জ থাকবে বা কোনো ইনফেকশন থাকে, প্রদাহ থাকে, আর পর্দা যদি ছিদ্র হয়ে যায় তখন পাস চলে আসে বাইরে, তখন ওইটাকে বলা হয় 15 দিন যদি পার হয়ে যায় তখন ক্রনিক বা দীর্ঘমেয়াদী বলা হয়। আচ্ছা, তার মানে যখন কান থেকে কোনো এক্সুডেট বা পাস বের হবে তখনই কি ধরে নেওয়া হবে যে সেটি কান পাকার রোগের কারণে হয়েছে? আচ্ছা, তো সেক্ষেত্রে একজন রোগীর আসলে করণীয় কি যদি একটু? প্রথম হলো এই অ্যাকিউট বাচ্চাদের বেশি হয়, তখন ওটা চিকিৎসা হলো আমরা তো দেখেই বুঝতে পারি, কারণ যেহেতু আপনি বলছিলেন যে অ্যাকিউট অবস্থায় ব্যথা হবে, ব্যথা নিয়েই তো আপনাদের কাছে যাচ্ছে, তখন কি করেন আপনারা? এক্সামিনেশন করলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, রোগীর কান দেখি, গলা দেখি, নাক দেখি, এতে দেখা যায় সব ইনফ্লেমড, কনজেস্টেড, তার জ্বর থাকে এবং ব্যথা থাকে, বাচ্চা খুব টক্সিক থাকে। এক্ষেত্রে আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক দিই এবং অ্যান্টিহিস্টামিন যেটা কনজেশন কমায়, নাকের ড্রপ দিই। এবং একটা প্রশ্নের ক্ষেত্রে সবাই করে কান ব্যথা কিন্তু নাকের ড্রপ দিচ্ছেন কেন? এটা নাকের ড্রপ এই জন্য দেওয়া হয় যেহেতু একটা টিউব কানেক্টিং থাকে, কমিউনিকেশন থাকে গলা নাকের সাথে, কানের সাথে, ওই টিউবটা বন্ধ হয়ে যায়, তখন ওই টিউবটা খুলে দেওয়ার জন্য নাকে ডিকনজেস্টেন্ট মানে যে প্রদাহ যেটা হয়েছে ওটাকে কমিয়ে টিউবটা খুলে দেওয়া হয়, তাহলেও ভালো হয়। আর কি কারণে কানের এই সমস্যাটা হচ্ছে সেটি বোঝার জন্য কি আপনার কোনো ইনভেস্টিগেশন পরামর্শ দেন? এটা আমরা অবশ্যই দিই, কানে যাতে পানি না যায়, কান কোছানো যাবে না,
ঠান্ডা কোনো যাতে না ইনভেস্টিগেশন থাকে কিনা যে আসলে কি হয়েছে কানের এই কান পাকা রোগের কারণটা কি সেটি উৎসটা জানার জন্য এক্সরে আছে যে নাকের পিছনের যে অ্যাডেনয়েড টনসিল বা নাকের পিছনের টনসিল যেটাকে এনলার্জ অ্যাডেনয়েড বলি, আচ্ছা ওইটা একটা এক্সরে করা বোঝা যায়, এক্সরে নেজোফেরিংস ল্যাটারাল ভিউ, ওইটাতে দেখা যায়, সেটা দেখা যায় অ্যাডেনয়েডের অনেক বড় হয়ে যায়। আর সাইনোসাইটিস যদি থাকে সাথে, সাইনাসের এক্সরে আমরা প্রেসক্রিপশন করি, উপদেশ দিই। আর নর্মাল উপদেশ হলো যে ঠান্ডা লাগাবে না, কান খোঁচাবে না, কানে যাতে পানি না যায়, এবং যাতে যদি সর্দি বা ঠান্ডা লেগে যায় সাথে সাথে যাতে চিকিৎসকের পরামর্শ করতে হবে। একটা প্রশ্ন আমার চলে আসলো প্রসঙ্গক্রমে, আপনি যেটি বলছিলেন যে কানে যাতে পানি না যায়, অনেকেই মনে করেন যে কানে পানি চলে গেলেই বোধহয় কান পাকা রোগটা শুরু হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে একটু এটা একটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনার পরামর্শ কি? এটা আসলে ভুল ধারণা। সবাই বলে কানে পানি গিয়েছিল এরপর থেকে কান পাকা শুরু হয়েছে, কথাটা ঠিক না। কানে পানি গেলে কান পাকবে না, কান পর্দা তো ঠিক আছে, আচ্ছা, পানিটা শুকিয়ে যাবে, এমনি শুকিয়ে যাবে। কিন্তু সবার একটা অভ্যাস কি কটন বার দিয়ে এটাকে পরিষ্কার করতে চায়, এবং এতে বরং আরো বিপরীত ক্ষতি হতে পারে, ইনফেকশন হতে পারে বহির্কর্ণে। আচ্ছা, কারণ কানের বহির্কর্ণের স্কিনটা খুবই পাতলা, এবং এত পাতলা যে কটন বার দিলে এটা অ্যাব্রেশন বা একটু ছিঁড়ে যেতে পারে, তখন ইনফেকশন হয়ে যেতে পারে। কিন্তু পর্দায় কানে পানি যে মধ্যকর্ণের প্রদাহ বা কান পাখা রোগ যেটা আমরা বলি, এটা হতে পারে না। হতে পারে যদি কখনো পর্দায় ছিদ্র থাকে আগে থেকে, আঘাতজনিত কারণে, বা আগে একবার হয়েছিল তার কানে ছিদ্র হয়ে গেছে, সেক্ষেত্রে যদি পানি যায় নদী পুকুরে বা যারা গোসল করে, যদি অসাবধানতাবশত কানে পানি চলে যায় মধ্যকর্ণে, তখন সেটা আবার প্রদাহ হতে পারে। আচ্ছা, সেই ছিদ্রটা আছে কিনা সেটা কি মানে সেটা আমরা দেখলে বুঝতে পারি, রোগী তো বুঝে না যদি না যায় ডাক্তারের কাছে। আচ্ছা, যদি কোনো কমপ্লিকেশন বা উপসর্গ না থাকে তখন বুঝে না। অনেক সময় আমরা এক্সামিনেশন করার জন্য দেখি যে পর্দায় ছিদ্র আছে, কিন্তু শুকনা। আর যদি ডিসচার্জ হয় বা পাজ আসে, পানি আসে, তখন রোগী জানে। আচ্ছা, তো আপনি যে আপনার যে পরামর্শগুলো দিয়ে থাকেন, পরামর্শের সাথে সাথে কিছু মেডিকেশনও তো থাকে, কি ধরনের চিকিৎসা? মেডিকেশন তো অ্যান্টিবায়োটিক তো অ্যাকিউট তো বললাম। ক্রনিক যদি বারবার পাস আসে, তখন আমরা কানের ড্রপ, অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি, এবং কানটা হাইজিন মানে স্টেরাইল ওয়েতে জীবাণুমুক্তভাবে পরিষ্কার করতে হবে। ড্রাই মপিং বলি আমরা, বা সাকশন ক্লিনিং। একজন অভিজ্ঞ ডাক্তারের হাতে এটা করা উচিত, যেখানে সেখানে বা নিজে করা ঠিক না। আজকাল দেখা যায় যে ফুটপাতে কিন্তু অনেকেই অপচিকিৎসকের কাছে চলে যান আসলে, এবং সেটিতে জটিলতা কি কি হতে পারে? ফুটপাতে দেখা যায় যে এরকম হয়, কান পরিষ্কার করছে, এটা আদৌ হাইজিনিক বা স্বাস্থ্যসম্মত না। ওটার জন্য ওইটা থেকে আরো অটোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, মানে আরো স্প্রেড হয়ে যেতে পারে। এবং কি মধ্যকর্ণের ইনফেকশন থেকে একটা জটিলতা আছে, মস্তিষ্কেও যেতে পারে। আচ্ছা, ওই জটিলতা মস্তিষ্ক প্রদাহ সংক্রমণ হতে পারে যদি ভুল চিকিৎসা হয়। আর দীর্ঘমেয়াদী যেটা, এটা আবার দুই রকমের আছে। একটা হলো টিউবোটিম্পানিক আমরা বলি, আর একটা এটিকোএন্ট্রাল। এর মধ্যে টিউবোটিম্পানিকটা যেটা বললাম, মধ্যে ওইটা সেন্ট্রাল পারফোরেশন থাকে, আর এটিকোএন্ট্রাল যেটা, ওইটাতে একটা কোলেস্টিওটোমা থাকে, স্পেশাল প্যাথোলজি বলি এটাকে। এই কোলেস্টিওটোমা খুবই ডেঞ্জারাস, কারণ ওইটার একটা ক্ষমতা আছে আশেপাশের স্ট্রাকচার, বোন সবগুলো নেক্রোসিস করে ফেলে, মানে নষ্ট করে ফেলে। মানে কি এটা আসলে কি আপনি যেটির কথা বলছিলেন? কোলেস্টিওটোমা এক ধরনের টিউমার বা টিউমার লাইক। ভেতরে গিয়ে আসলে কি করছে এটা? ওখানে স্কোমাস ইপিথেলিয়াম থাকে, মানে চামড়ার মতো যায়, ধুলাবালি জমে, ওয়্যাক্সটা জমে, অনেকটা টিউমারের টাইপ। এবং এটা করে কি আস্তে আস্তে পাশে বৃদ্ধি হয়। এই সময় কি ধরনের উপসর্গ রোগী বুঝতে পারবে? রোগী থেকে অল্প হয়, সিক্রেশন হয় কান থেকে, এবং এটা খুবই গন্ধ হয়, দুর্গন্ধযুক্ত হয়, খুবই দুর্গন্ধ। আর কানে বধিরতা থাকে বেশি, এবং এই ছিদ্রটা থাকে পিছনে বা উপরে থাকে এই পর্দার। এটা আমরা দেখতে পেলেই কোলেস্টিওটোমা বোঝা যায়। আর যদি কানের এক্সরে করা হয়, কোলেস্টিওটোমা চলে আসে। আচ্ছা, এইটি ম্যানেজ করেন কিভাবে? এইটি কোলেস্টিওটোমাটা ডেঞ্জারাস এই জন্য যে এটা ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস, ব্রেনে চলে যেতে পারে।
এবং 20 বছর আগে আমাদের দেশে এই কোলেস্টিটোমা যদি কান পাকা রোগের সাথে থাকে, ব্রেন যদি হয়, ব্রেনে যদি এফেক্টেড হতো 50% মারা যেত। তার মানে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। মৃত্যুর ঝুঁকি রয়েছে, এটা সেই জন্য ডেঞ্জারাস বলা হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে ম্যানেজ করেন? এখন অবস্থার অনেক উন্নতি, চিকিৎসার অবস্থা। এরকম অস্ত্রোপচার বা অপারেশন করলে রোগী ভালো হয়ে যায়। আচ্ছা, তো আমি একটু প্রতিরোধের দিকে যাব, আসলে একদম শেষ দিকে চলে এসেছি। কান পাকা রোগটি যাতে না হয়, প্রতিরোধের জন্য আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এটা আসলে একটু আগে কানের যত্নটা আমরা বলে ফেলেছি যে কান খোঁচাবেন না, কানে যাতে পানি না যায় এটা খুব সাবধান থাকতে হবে। আর কানে কটন বাড দেওয়া যাবে না, এটাও বললাম যে চামড়া স্ক্রিন, খুবই বদ অভ্যাস, এটা করা ঠিক না। আর কানের ময়লাও আসলে এমনি বের হয়ে যায়, যদি বেশি ময়লা জমে যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর না জমে যাতে অলিভ অয়েল দেওয়া যায়। আচ্ছা, কানের মধ্যে অলিভ অয়েল দিয়ে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ঠান্ডা যাতে না লাগে, এবং ঠান্ডা হলে সাথে সাথে আর যে ওয়্যাক্সটা আছে ওটিকে মানে বের করার জন্যই কিন্তু মায়েরা খুব সচেষ্ট থাকেন বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যে কটন বাড দিয়ে এমনি বের হয়ে যায়। এমনিতেই কানের একটা ভাই যে আপনি যেটি বললেন যে অলিভ অয়েল বা তেল জাতীয় কোনো কিছু দিলে যাতে নিজে থেকে গলে চলে আসে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কান পাকা রোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা মডিফাইড সাইড ব্যান্ডস। এটা 3টা স্টেজে আমরা ই করবো, মানে দেখাবো। কারণ শুধু আমরা এতক্ষণ স্পাইনটাকে সামনে এবং পিছন দিকে ঝুঁকেছি, কিন্তু স্পাইনটাকে আপনার সাইড দিকে ব্যান্ড করতে হবে এবং একটু মোচড় দিতে হবে, তাহলে যে জিনিসটা হবে। কারণ আমাদের স্পাইন কিন্তু সব দিকে কাই করতে হয়। আমরা যদি কাউকে আমাদের ডাকলো পিছন দিয়ে, আমরা যদি ঘুরতে নেই, আমাদের কিন্তু একটা মুভমেন্ট করতে হয়, মানে সাইড ওয়াইজ। কারণ সাইড ওয়াইজ মুভমেন্ট অনেক বেশি কমন, কিন্তু আমরা দেখা যায় যে এই সাইড মুভমেন্টের কোনো এক্সারসাইজটা আমরা এক্সট্রা রেজিমেন্টে কিন্তু আমরা ইনক্লুড করি না। এই জন্য এটা খুবই জরুরি। এবং একই সাথে যে জিনিসটা করতে হবে, একটু মোচড় দিতে হবে। একটা জিনিস খেয়াল করবে, যখন আমরা টাওয়ালে পানি ঢুকানোর মধ্যে যদি আমরা চাওয়ারটাকে মোচড় দিই, পানিটা বের হয়ে আসে। সেম থিং, যখন আমরা স্পাইনটাকে একটু মোচড়াবো, তখন কি স্পাইনে যত টেনশনগুলো থাকে, নেগেটিভ টেনশন, এগুলো সব আস্তে আস্তে কিন্তু বের হয়ে যায়। এই জন্য আমরা এই এক্সারসাইজটা মানে খুব প্রপারলি আমরা জিনিসটা করবো। এক্সারসাইজ রেজিমেন্ট ছাড়াও, কোনো সিকোয়েন্স ছাড়াও, তো আপনি চলে গেলেন বিছানাতে, তখনও যদি এই মুভমেন্টটা করেন, আপনি দেখবেন যে আপনার অনেক টেনশন রিলিফ হয়ে যাবে থেকে, বডি থেকে এবং স্পাইন থেকে, এবং আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন। এখন দেখুন এক্সারসাইজ আমরা কীভাবে করছি। গো। ওকে, হ্যান্ডসটা স্ট্রেট থাকবে, খেয়াল রাখবেন। নি ব্যান্ড, ইয়েস। এই অবস্থায় যে কোনো একদিকে চলে যাবেন। ইয়েস, যখন যাবে ট্রাই করবেন যে থাইটা এবং নিটা বুকের কাছে এনে রাখার জন্য। ওকে, অল্টারনেট, গো, ইয়েস। এবং খুব স্লোলি যখন একটা জায়গায় থাকবেন, এখানে 2 থেকে 3 সেকেন্ড থাকবেন, দেন চেঞ্জ, গো ওই সাইড। ওকে, এগেইন, ইয়েস, ওই সাইড, এগেইন, গো। ওকে, এখন এই অবস্থায় যে জিনিসটা করবেন, উপরের পাটা স্ট্রেট করে ফেলবেন, যাতে এটা হাতে এসে গিয়ে থাকে, যার যা ফ্লেক্সিবল অনুযায়ী। যদি ফ্লেক্সিবল না হয়, ডোন্ট ট্রাই দিস। নিটা স্ট্রেট থাকবে। এই অবস্থায় যে যেটা করবো 4 to 5 টাইমস আমরা পাটা উঠাবো, অল্প উঠাবো, আবার নামাবো, উঠাবো, নামাবো, উঠাবো, নামাবো। এরপরে যে জিনিসটা করবো, এই মুভমেন্টেই আমরা পাটা ঘুরে দেবো সিলিংয়ের দিকে। এই অবস্থায় 30 সেকেন্ড ধরে রাখবো, দেন রিল্যাক্স। ওকে, উঠো। Same thing we will be doing the other side. Okay, go. Yes. Okay, উঠবে, নামবে, উঠবে, নামবে, then twist. Yes, relax. Okay. এই জিনিসটা আমরা কিন্তু 3টা স্টেজে করলাম। 3 স্টেজে করলাম যাতে ইনজুরি লেভেলটা না হয়। যদি প্রথমে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান, ইনজুরি চান্সটা বেশি। আমরা কী করলাম, আপনার স্পাইনটাকে আসলে একটু অভ্যস্ত করলাম। অভ্যস্ত করার যে ক্ষেত্রে যে প্রসেসটা, এতে কী হচ্ছে, আপনার কিন্তু ফ্লেক্সিবল হচ্ছেন, অ্যাজাইল হচ্ছেন। এরপর আস্তে আস্তে ওয়ার্ম আপ হচ্ছে, দেন উই আর মেকিং ইট স্ট্রঙ্গার। তবে একটা জিনিস কী রাখবেন, খেয়াল রাখবেন, যখন আপনি এই জিনিসটা টুইস্টিং করবেন, কখনোই জোর দিয়ে করবেন না। জোর দিয়ে করলে কিন্তু এটা ইনজুরি লেভেলটা মানে বেড়ে যাওয়ার চান্স থাকে।
আর যাদের প্রোল্যাপস আছে আসলে তারা তো এই লেভেলে মানে আমরা কিন্তু এক্সারসাইজ দিইনি, প্রোল্যাপস যাদের ছিল অথবা আছে এই মুভমেন্ট তার জন্য খুবই রিস্কি। তারা যে জিনিসটা করবেন খুব সেফলি, যতটুকু ফ্লেক্সিবিলিটি আপনার আছে ততটুকুই। আর যদি সিভিয়ার যদি প্রোল্যাপস তাহলে এর আগে আমরা বলেছিলাম যাকে গো টু এ ডক্টর, হ্যাভ ইট ট্রিটেড, তারপরে পেইনটা রিলিফ করার জন্য উই কাম টু দ্য রেজিমেন। প্রিয় দর্শক, হঠাৎ করেই শুরু হতে পারে প্রচণ্ড দাঁতে ব্যথা। কি করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে, তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, দাঁতের নিজস্ব কারণে এবং মাড়ির সমস্যার কারণে হতে পারে। তবে দাঁতের ব্যথা সবচেয়ে বেশি হয় দাঁতের ক্ষয়রোগ অর্থাৎ ডেন্টাল ক্যারিজের কারণে। ডেন্টাল ক্যারিজ হলে দাঁতের উপরে এনামেল লেয়ার ক্ষয় হয়ে গিয়ে ভিতরে ডেন্টিন এবং তারপরে পাল্প অর্থাৎ দাঁতের মজ্জাতে চলে যায়। খাদ্যদ্রব্য ঢুকে গিয়ে ওখানে প্রেশার করলে তখন ভিতরের নার্ভে প্রেশার পড়লে অনেক ব্যথা হয়। দাঁতের ব্যথা অনেক তীব্র হয়ে থাকে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কাছে কোনো ডেন্টাল চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি সেটা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়া যায়, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার শরীরে কিডনি, লিভার অথবা অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা থেকে থাকে এবং যার কারণে চিকিৎসক আপনাকে ব্যথানাশক ওষুধ খেতে নিষেধ করে থাকে, তবে সেই ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধ খেতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই শিশুদের অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, লাল শাক, মেথি শাক, গাজর, পেঁপে, আম, দুধ, ডিম, ঘি ও মাছ ইত্যাদি খেতে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে স্পোর্টস ফিজিওথেরাপি। এটা আমাদের ফিজিওথেরাপির একটা বিশাল একটা সাইড যেটাকে বলা হয়, এবং স্পোর্টসেরও একটা বিশাল অংশই প্লেয়ারদের ফিটনেসের জন্য ভাইটাল রোল প্লে করে ফিজিওথেরাপি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।